এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1,00,000 পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। মিসকে আজকে অস্বাভাবিক লেগেছে আমার। তোমার কি মনে হয় ভাইয়া, মিস হঠাৎ ফিট খেলো কেন? অয়ন চোখ গরম করে তাকায় নিতুনের দিকে। নিতুন সঙ্গে সঙ্গে চুপসে যায়। বুঝতে পারে ভুল জায়গায় ভুল প্রশ্ন করে ফেলেছে সে। অয়নের হঠাৎ কিছু একটা খেয়াল হয়। সে দ্রুত এগিয়ে যায় নিতুনের রুমের দিকে। নিতুন কিছু বুঝতে না পেরে বোকার মতো বসে রয়। আজ হঠাৎ সবাই এমন আজীব আচরণ কেন করছে? স্নেহা যখন জ্ঞান ফিরল তখন প্রায় বিকেল। চোখ মেলে তাকাতেই সে সবার আগে নিজেকে একটা অচেনা রুমে আবিষ্কার করে। তার থেকেও অবাক করার ব্যাপার হলো তার সামনের দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে নিতুনের বাবু ভাইয়া। হুট করে চোখ মেলে নিজেকে এরকম পরিস্থিতিতে আবিষ্কার করে স্নেহার সব প্রসেস করতে 1 মিনিট সময় লাগে। কিছুক্ষণ ভাবতেই তার মনে পড়ে যায় ওই ফোন কলটার কথা। আকাশ, ওই ছেলেটার সুইসাইড। স্নেহা আতঙ্কে লাফিয়ে উঠে বসতে চায়, কিন্তু পারে না। শরীর সায় দিচ্ছে না। শরীরের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ ব্যথা করছে। জ্বর পুরোপুরি কাবু করে ফেলেছে তাকে। এ কি লজ্জাজনক একটা পরিস্থিতি! এ কি যন্ত্রণা! জগতের সকল মুসিবত কি শুধু স্নেহাকেই খুঁজে পায়? জীবনটাকে সামান্য রহমত করতে পারে না স্নেহার উপর? অসহায় বোধ করা স্নেহা যখন অস্বস্তিতে ছটফট করছে, অয়ন তখন সোজা হয়ে দাঁড়িয়ে 2 কদম এগিয়ে এসে বলে, এখন কেমন বোধ করছেন? স্নেহা দ্রুত নিজের গায়ে ওড়না ঠিকঠাক আছে কিনা দেখে উঠে বসে। বিছানা ছেড়ে নামতে নামতে বলে, আই এম সরি। স্নেহা পুরো কথা শেষ করতে পারে না। তার আগেই অয়ন বলে, উঠবেন না, টেক রেস্ট। না, কয়টা বাজে? নিতুকে পড়ানো হলো না, আর ওই স্টুডেন্ট আছে, হলেও যেতে হবে। আই এম সো সরি। স্নেহা বসুন। স্নেহা মানে না বারণ। জোর করে উঠে দাঁড়িয়ে আশেপাশে তাকিয়ে ব্যাগ খুঁজতে নেয় নিজের। নীলা বেগম ঠিক সেই মুহূর্তে প্রবেশ করে। অয়নের আর কিছুই করতে হয় না। নীলা বেগমই স্নেহাকে সামান্য ধমকে বলেন, এই মেয়ে বোকা নাকি? ওঠো কেন, বসো, আমি ভাত বেড়ে নিয়ে আসি, খেয়ে ওষুধ খেয়ে নাও, দেখি জ্বর কেমন এখন। বলতে বলতে নীলা বেগম স্নেহার কপালে হাত রাখে। স্নেহা অপ্রস্তুত হয়। অভ্যস্ত নয় সে, মোটেও অভ্যস্ত নয়। তাই 1 কদম পিছিয়ে যায়। নীলা বেগম ততক্ষণে বলেছেন, এখনও খুব জ্বর, বসো তুমি, আমি ভাত নিয়ে আসি। আর একদম খাবার নিয়ে ঘাটতারামি করবে না, আমার কিন্তু পছন্দ না। চুপচাপ খেয়ে ওষুধ খাবে। বলে নীলা বেগম বেরিয়ে যান। স্নেহা থম মেরে তাকিয়ে রয় ভদ্রমহিলার যাওয়ার পানে। এভাবে তার ওপর অধিকার খাটিয়ে কথা বলায় স্নেহার রেগে যাওয়া উচিত, কিন্তু তার রাগ উঠছে না মোটেও। কেন উঠছে না সে নিজেও জানে না। এই এত এত মানসিক চাপে স্নেহা হাঁপিয়ে উঠেছে। কিন্তু হাঁপালে তো বিশ্রাম নেওয়ার সুযোগ নেই তার। ওই ছেলেটা বেঁচে আছে কি না জানতে তো হবে। তার ফোনটা কোথায়? নিজের ব্যাগটা বিছানার একপাশেই খুঁজে পায় স্নেহা। ব্যাগ হাতড়ে ফোন পায় না। আশেপাশে চোখ বোলানোর সময় হঠাৎ তার চোখে পড়ে একটা জিনিস। রুমের এক কোণে একটা কাপড়ের স্ট্যান্ডে পুলিশের নীল রঙা ইউনিফর্মটা ঝুলছে। স্নেহা চমকায়। নিশ্চিত হতে রুমে উপস্থিত অয়নকে জিজ্ঞেস করে, এটা কি আপনার বেডরুম? অস্বস্তিতে স্নেহার আবারও মাথা ঘুরে উঠতে চায়। এতক্ষণ সে একটা দামড়া লোকের বিছানায় অচেতন হয়ে পড়েছিল ভাবতে তার গায়ে কাঁটা দিয়ে ওঠে। মনে মনে রেগে যায় এই পরিবারের 3 সদস্যের উপর। না না, 3 না, বরং 2 সদস্যের উপর। নীলা বেগম কোন আক্কেলে নিজের দামড়া বাবুর রুমে একটা মেয়েকে এনে শুয়েছে? আর এই লোকই বা কোন আক্কেলে অনুমতি দিয়েছে? পুঁটি মাছের সাইজের আক্কেল নিয়ে ঘুরে নাকি এরা? অন ছোট করে হাত ছেড়ে বলে, নিতুনের বেডরুমের অবস্থা নিজেই জানেন। ওর রুমের একদম পাশেই আমার রুম, তাই আম্মু এখানে নিয়ে এসেছে। চাইলে আম্মু নিজের রুমেও নিতে পারতেন, কিন্তু সেটা তুলনামূলক দূরে। আপনি জানেন আম্মুর একার পক্ষে আপনাকে এতক্ষণ ক্যারি করে ভার বওয়াটা কষ্টকর হতো। আমার হেল্পও আপনার পছন্দ হতো না, তাই করিনি। যাই হোক, আপনি কি এটা খুঁজছেন? অয়নের যুক্তিগত কথার পাশাপাশি নিজের ফোনটা অয়নের হাতে দেখে স্নেহা অবাক হয়। বুঝতে পারছে না এই লোকের হাতে তার ফোন কেন। তার ফোনে কোনো কিছু দেখে ফেলেনি তো?
বুঝতে পারছে না স্নেহা, আপাতত বুঝতে আগ্রহীও নয়। সে দ্রুত ফোনটা নিজের হাতে নিয়ে হোয়াটসঅ্যাপে যায়। না, আকাশের তরফ থেকে কোনো মেসেজ আসেনি। কল, সেটা আর চেক করার সুযোগ পায় না স্নেহা। তার আগেই নীলা বেগম প্লেটে ভাত বেড়ে এসে হাজির হয়েছে। স্নেহাকে দাঁড়িয়ে থাকতে দেখে তিনি বলেন, এই দাঁড়িয়ে আছো কেন? বসো, আন্টি হাত ধুয়ে এসেছি, আমি খাইয়ে দিচ্ছি। হাত কিন্তু হ্যান্ড ওয়াশ দিয়েই ধুয়েছি, তোমার অসুবিধা নেই তো? স্নেহা প্রতিক্রিয়া দিতে পারে না, অমত প্রকাশ করতে পারে না। তার আগেই নীলা বেগম ওকে বসিয়ে নিচে মুখোমুখি বসে ভাত মাখিয়ে খাইয়ে দিতে শুরু করেছে। কিছুদিন আগে এই বাসারই বিশেষ পোলাও রোস্টের আয়োজন স্নেহার পেটে সয়নি, অথচ আজ ভদ্রমহিলার নিজ হাতে লাল শাক দিয়ে মেখে খাওয়ানো ভাত স্নেহার পেটে সয়ে যাচ্ছে। সে কেবল ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে ভদ্রমহিলার দিকে। মাথা থেকে ক্ষণিকের জন্য দূর হয় আকাশ নামক আপদের চিন্তা। না চাইতেও এই মাসলভ আচরণ পেয়ে স্নেহার ভেতরটা কাঁপে। শক্ত একটা খোলস একটু একটু করে খুলে পড়তে শুরু করে। সে নিজের চোখ নামিয়ে নেয়। মমতায় মোড়ানো ওই চোখের দিকে তাকিয়ে থাকার সাহস হয় না। স্নেহা তাহলে লোভী হয়ে পড়বে, এই লোভ করার স্পর্ধাও দেখাতে চায় না। নীলা বেগম তখন স্নেহাকে খাইয়ে দিতে দিতে বলছে, অসুস্থ হলে নিজের হাতে খেয়ে কখনো স্বাদ পাওয়া যায় না। আমি এই কারণে বাবু এবং নিতুন অসুস্থ হলে সবসময় জোর করে মুখে তুলে খাইয়ে দেই। নিজের হাতে খেতে গেলে যেই খাবার নিয়ে এরা তালবাহানা করে, আমি খাইয়ে দিলে সেটা চুপচাপ খেয়ে নেয় পুরোটা। এই আরেকটু বড় করে হা করো, চড়ুইয়ের ডিমের সাইজের লোকমা খেলে পেট ভরবে নাকি? স্নেহা কিছু বলছে না। কিচ্ছু না মানে কিচ্ছুই না। চুপচাপ খাওয়া শেষ করে, খাওয়া শেষে নীলা বেগম ঔষধও খাইয়ে দেয় যত্ন করে। পুরোটা সময় অয়ন রুমের দরজার কাছটায় দেয়ালের সামান্য হেলান দিয়ে দাঁড়িয়ে দেখছে সবটা। ততক্ষণে সে একইভাবে দাঁড়িয়ে আছে, যতক্ষণ না স্নেহা খাওয়ার শেষে উঠে দাঁড়ায় হলে ফেরার জন্য। নীলা বেগম স্নেহাকে জোর করে, কিছুক্ষণ বসো, রেস্ট নাও, শরীর ভালো লাগলে যেও, তোমার বাসায় কল করে ইনফর্ম করে দাও। বাসা শব্দটা স্নেহার কানে বাজে, তবুও সে ভদ্রতার সহিত জবাব দেয়, না আন্টি, যেতে হবে এখন। আপনাকে কষ্ট দেওয়ার জন্য সরি। নিতুকেও সরি বলবেন। আগামীকাল এসে আমি ওর আজকের পড়া কভার করে দিবনি। আরে বোকা, সরি বলছো কেন? উল্টো আমার রাগ হচ্ছে যে অসুস্থ শরীর নিয়ে পড়াতে কেন এলে। আগামীকাল তোমার আসার দরকার নেই, বাসায় ভালো করে রেস্ট নাও, রাতে খেয়ে আরেকটা নাপা খেয়ে নিও। আর বাড়ি ফিরে কাউকে বলেও মাথায় জলপটি দিয়ে দিতে। স্নেহা আর কিছু বলে না, মাথা নত করে চুপচাপ বেরিয়ে যায়। অয়নকে সক্রিয় দেখায়। সে কিছুটা দায়িত্ব নিয়ে আম্মুকে বলে, আমি বাইক নিয়ে পিছু যাই, রাস্তায় আবার মাথা ঘুরিয়ে পড়লে সেফলি পৌঁছালে থানায় চলে যাব। আচ্ছা বাবা, সাবধানে থেকো, রাতে তাড়াতাড়ি বাসায় এসো, দেরি হলে মেন রোড দিয়ে এসো, অন্ধকার গলি টলি সেফ না। নিতুনদের বাসা থেকে স্নেহা যখন বেরিয়েছে তখন সন্ধ্যা প্রায়। রাস্তার চারিপাশে ঘন গাছগাছালি থাকায় অন্ধকার যেন দ্রুতই নেমে এসেছে। স্নেহা 1 মিনিট দাঁড়িয়ে থেকেও কোনো রিক্সা পায় না, তাই সে হাঁটা শুরু করে। হাঁটতে হাঁটতে ব্যাগ হাতড়ে ফোনটাও বের করে, সরাসরি কল করে দুপুরে সেই নাম্বারটায়। বেশ অনেকক্ষণ রিং হয়, কিন্তু কলটা রিসিভ হয় না। স্নেহা আতঙ্কে আবার জমে যাচ্ছে। এক হাতে নিজের মাথার চুলগুলোকে মুঠো করে ধরে। ঠিক সেই মুহূর্তে তার পাশে এসে থামে একটা বাইক। বাইকে বসে থাকা অয়ন উদ্বেগ নিয়ে জিজ্ঞেস করছে, এই ঠিক আছেন? খারাপ লাগছে আবার? স্নেহার এই মুহূর্তে অয়নকেও অসহ্যকর লাগছে। সবার সমস্যাটা কি? স্নেহাকে কি একটু স্নেহার মতো ছেড়ে দিতে পারে না এরা? রাগ, আতঙ্ক এবং অসুস্থতার স্নেহা না চাইতেও চোখ গড়িয়ে জল পড়তে শুরু করে। সে দুহাতে মুখ ঢেকে ফেলে। অয়ন অপ্রস্তুত হয়, দ্রুত বাইক ছেড়ে নামে। স্নেহার পাশে দাঁড়িয়ে অস্থিরতার নিজেও ছটফট করতে থাকে। আন্দাজ লাগাতে থাকে জীবন কতটা দুর্বিষহ ঠেকলে স্নেহারা কাঁদে। অয়ন মা বাবার অতি ভদ্রবাবু হলেও এই মুহূর্তে ওর সংযম থাকে না। দাঁতের দাঁত পিষে বলে, প্লিজ কান্না থামান, না হয় কেউ খুন হবে আজ। স্নেহার হুঁশ নেই। অয়নের কথা সে শুনছে কি না বোঝা যাচ্ছে না। সে নীরবে মুখ ঢেকে কাঁদতে ব্যস্ত। অয়ন আর একটু সংযম হারায়। এবার সরাসরি হাত বাড়িয়ে স্নেহার মাথায় রাখে, আলতো করে হাত বুলিয়ে দিয়ে বলে, কান্না করবেন না স্নেহা। অয়ন এই জিনিসটা শিখেছে তার আম্মুর কাছে। মাকে মনে পড়লে অয়ন যখন কাঁদত তখন আম্মু সবসময় তার মাথায় এভাবে হাত বুলিয়ে দিত। অয়নের খারাপ লাগা তখন দূর হয়ে যেত।
টের পেত না মা থাকলেও তার একটা আম্মু আছে। মনটা হালকা হয়ে আসতো। সে চাচ্ছে স্নেহার মনটাও হালকা হোক, কিন্তু স্নেহার মন হালকা হলো কি না তা বোঝা গেল না। অয়নের হাত মাথার উপর টের পেতেই স্নেহা চকিতে ঘুরে তাকায়। অশ্রুসিক্ত নয়নে এক মুহূর্ত অয়নকে দেখে সে আবারও কাঁদে। এবার আর রাগঢাক করে না, নীরবে আবডালে না, বরং কিছুটা শব্দ করেই ডুকরে কেঁদে ওঠে। অয়ন বুঝে উঠতে না পেরে নিজের হাত সরিয়ে নেয়, ভাবে স্নেহার হয়তো ব্যাপারটা পছন্দ হচ্ছে না। কিন্তু অবাক হয় যখন স্নেহা কান্না এবং আকুতি মিশ্রিত স্বরে বলে ওঠে, সরাবেন না, 2 মিনিট মাথায় হাত রাখুন, শুধুমাত্র মানুষ হিসেবে। অয়ন মায়াভরা চোখ নিয়ে কিছুক্ষণ দেখে স্নেহাকে, ধীরে ধীরে আবার নিজের হাতটা রাখে মেয়েটার মাথায়, আলতো করে হাত বুলিয়ে দিতে থাকে, মনে মনে আওড়ায়, আপনি চাইলে কখনো সরব না স্নেহা। আপনি চাইলে সব সময় আমার হাত পাবেন মাথায় হাত বলিয়ে দেওয়ার জন্য। আপনি চাইলে মানুষ হিসেবে না, একটা অয়ন হিসেবেই পাবেন আমাকে। বিছানায় একঘাত হয়ে শুয়ে আছে স্নেহা। পড়াটরাতে মন বসছে না আজ। দুশ্চিন্তায় কাঠ হয়ে আছে বলা যায়। ওই আকাশের কোনো খোঁজ এখনো পায়নি সে। বেঁচে আছে নাকি মরে গিয়েছে তাও এখনো নিশ্চিত হওয়া গেল না। আকাশের বন্ধুকে সে কল করেছে কয়েকবার, কিন্তু ওই ছেলের নাম্বারটা বন্ধ। অন্যদিকে লাফাঙ্গা আকাশের নাম্বারে কল গেলেও কেউ সেটা রিসিভ করছে না। স্নেহার এই ঝামেলা আর সহ্য হচ্ছে না। মনে মনে বিড়বিড় করে চলেছে, শালা, মরার হলে মরে যা, আর প্যারা নেওয়া সম্ভব না, মারা খা তুই। আজ বহু ধকল গিয়েছে স্নেহার উপর দিয়ে। প্রথমই আকাশের নাটক, তারপর জ্বর, তারপর দুশ্চিন্তা। স্নেহা যেই মুহূর্তেই ভাবে সে এই ঝামেলা মাথা থেকে ঝেড়ে ফেলে ঘুমাতে যাবে আপাতত, ঠিক সেই মুহূর্তেই তার ফোনের নোটিফিকেশনের শব্দ শোনা যায়। স্নেহা ফোন হাতে নেয়। একটি আননোন নাম্বার থেকে হোয়াটসঅ্যাপে তার কাছে মেসেজ এসেছে। এটা তো আকাশ নয়। স্নেহা দ্রুত মেসেজ চেক করে না। মেসেজ পাঠানো ব্যক্তিটা আকাশ নয়, কিন্তু যে মেসেজ পাঠিয়েছে সে আকাশেরই একটা ছবি পাঠিয়েছে। কোনো এক টং দোকানে বসে গাল গল্প করতে করতে চা খাচ্ছে। গায়ে তো আজকে দুপুরেরই পোশাক দেখা যাচ্ছে। ছবির সঙ্গে নিচে একটা লিখিত মেসেজ পাঠানো হয়েছে, বেঁচে আছে, ঠিক আছে। সুইসাইড অ্যাটেম্পটের ব্যাপারটি স্ক্যাম ছিল। হ্যাভ এ গুড স্লিপ নাও। স্নেহার মেজাজটা প্রচণ্ড পরিমাণে খারাপ হয়। তবে অবাক হয় এই ছবি এবং মেসেজ পাঠানো ব্যক্তিটার নাম দেখে, অয়ন মাহমুদ। এই লোক আকাশের ব্যাপারে কি করে জানলো? স্নেহা মেসেজ পাঠিয়ে সরাসরি প্রশ্ন করে, আমার ফোন দেখেছিলেন? 1 মিনিটের মধ্যেই রিপ্লাই আসে, সরি জি, খোঁজ নিয়ে ক্যাম্পাসের বাইরে দুপুরের ঘটনাও জানতে পেরেছি। ভয় পাওয়ার কিছু নেই। আগামীকাল থেকে নিশ্চিন্তে ক্যাম্পাসে যাবেন। স্নেহা রিপ্লাই টাইপ করতে যায়, তবে তার ফোনের কিবোর্ডে হ্যাং হয়ে যায় ততক্ষণে। স্নেহার মেজাজ খারাপ হয়। ঘড়ির দিকে তাকায়, রাত 10টার উপর বাজে। এই কিবোর্ড কোন জন্মে ঠিক হবে তার নিশ্চয়তা নেই, কিন্তু আপাতত স্নেহার কথা বলা জরুরি। তাই সে সরাসরি হোয়াটসঅ্যাপে ভদ্রলোককে কল করে বসে। অয়ন খাওয়া দাওয়া সেরে আব্বুর সঙ্গে বসে রাত 10টার খবর দেখছিল। ঠিক এই সময় অনাকাঙ্ক্ষিতভাবে স্নেহার কল পেয়ে সে হতচকিয়ে ওঠে। দ্রুত ফোন হাতে নিজের রুমে গিয়ে দৌড় দেয়। নীলা বেগম সবে ছেলের জন্য ঘরে বানানো মিষ্টি বের করে রুমে হাজির হয়েছিলেন, কিন্তু অয়নকে এভাবে ঝড়ের গতিতে চলে যেতে দেখে তিনি কিছুটা অবাক হয়েই কামরুজ্জামান সাহেবের দিকে তাকান। কামরুজ্জামান সাহেব নিজেও কিছুটা বিস্মিত। সাধারণত কাজজনিত কোনো কল হলেও অয়ন প্রায় সময় আব্বু আম্মুর সামনে বসেই কথা বলে। তাহলে আজ এভাবে উঠে যাওয়ার পিছনে কারণ কি? কল দেওয়া বিশেষ ব্যক্তিটাকে? অয়ন রুমে এসে দরজা লাগিয়ে দ্রুত আয়নার সামনে দাঁড়ায়। কলটা অডিও হলেও 1 সেকেন্ডে নিজেকে দেখে নেয়। হ্যাঁ, ঠিকঠাকই লাগছে। সামান্য গলা ছেড়ে এবার অয়ন কল রিসিভ করে বেশ স্বাভাবিক স্বরে বলে, হ্যালো। অনুমতি ছাড়া ফোন ধরার কারণ জানতে পারি? অয়ন জবাব দেয়, আপনি একজন
স্টকারের কথা বলেছিলেন, আপনার সেফটি সম্পর্কে নিশ্চিত হতে চেক করেছি। চেক করেছি বলেই জানতে পেরেছি যে ওই স্টকার আপনাকে ইমোশনাল ব্ল্যাকমেল করছে। কি বড় মিথ্যাবাদী! চায়ের দোকানে বসে চা খেতে খেতে বন্ধুকে দিয়ে আপনাকে মিথ্যা বলায়। আকাশের মিথ্যাচারের কথা শুনতেই স্নেহার মেজাজ আবারও খারাপ হয়ে যায়। সে বিরক্তি নিয়ে বিড়বিড়িয়ে ওঠে। হারামজাদা কোথাকার! কথাটা অয়ন শুনতে পায়। সে ভেবে বসে স্নেহা বুঝি তাকে হারামজাদা বলেছে, তাই সে দ্রুত ক্ষমা চেয়ে বলে, আমি সরি, কিন্তু থামেন! আপনাকে হারামজাদা বলিনি। অনুমতি ছাড়া আমার জিনিসপত্রে কারো হাত দেয়া আমার পছন্দ না। কিন্তু আপনি ফোন ধরে ভালো করেছেন, না হলে আমি ভেবে বসে থাকতাম শালা আসলেই মরতে গিয়েছে। এখন ওকে সামনে পেলে নিশ্চিন্তে জুতাতে পারবো, কোনো কনফিউশন থাকবে না মনে। অয়ন ছোট করে বলে ওঠে, মারামারি করতে যাবেন না আপনি, হিতে বিপরীত হতে পারে পরে। তাছাড়া ও আর আপনার সামনে তেমন একটা যাবে বলে মনে হয় না। স্নেহা সন্দিহান ভঙ্গিতে জিজ্ঞেস করে, ওয়েট, আপনি কিছু করেছেন? না, কিছু করব না। গুন্ডা নাকি আমি? পুলিশের ভাষায় একটু বুঝিয়েছি আর কি। যাই হোক, আমাকে এই ঘটনা জানানোর জন্য ধন্যবাদ। বেশ কিছু হেল্প এবং ধার জমা হয়ে গিয়েছে আমার কাছে। আমি খুব দ্রুতই সব ব্যাক করে দিব। আপনি আপাতত আমার একটা হেল্প ফিরিয়ে দিন। ওই আমার ছাতা আগামীকাল নিতু বা আন্টির কাছে দিয়ে রাখবেন। পড়ানো শেষে আমি নিয়ে নিব। অয়ন চায় না ছাতাটা ফেরত দিতে, না চায় স্নেহার থেকে কোনো সাহায্য ফেরত নিতে। হিসাবের হালখাতা মিটমাট হয়ে গেলে অসুবিধা। অয়ন চায় লেনাদেনা থাকুক দুজনের, যেটার উসিলায় কখনো কখনো কথাবার্তা অন্তত বলা যাবে। তাই বানিয়ে চটপট একটা মিথ্যা বলে দেয় সে। ওটা তো আমি হারিয়ে ফেলেছি। কি? কিভাবে? ছাতা কিভাবে হারায়? অয়ন পড়ে বিপাকে। বানিয়ে মিথ্যা বলা ঝামেলার কাজ, কিন্তু প্রেমে পড়ার পর থেকে সকাল বিকেল হুটহাট তাকে মিথ্যা বলতে হচ্ছে। তাই সে মন করা কাহিনী বানিয়ে বলে, সাথে নিয়ে বের হয়েছিলাম, থানায় কোথায় যেন রাখি, তারপর আর খুঁজে পাইনি। অয়নের ওপর এতক্ষণ মেজাজ খারাপ না হলেও এখন স্নেহার মেজাজ খারাপ হলো। তারই ভুল হয়েছে নিজের ছাতা ফেরত যাওয়া। এরকম আলালের ঘরের দুলালরা একটা ছাতার মূল্য বুঝবে নাকি? এরা একটা হারালে আরেকটা কিনবে। যত জ্বালা সব স্নেহার মতো মিডল ক্লাস শ্রেণীর মানুষদের বইতে হয়। স্নেহা আর কথা বাড়ায় না, ডিরেক্ট আল্লাহ হাফিজ বলে কলটা কেটে দেয়। এদিকে কল কেটে যাওয়ায় অয়নের মনটা খারাপ হয়ে যায়। স্নেহার কি মন খারাপ হয়েছে? অয়ন ঘুরে তাকায় নিজের ওয়ার্ড্রোবের দিকে। ধীর কদমে এগিয়ে গিয়ে ওপরের ড্রয়ারটা খুলে যত্নে রাখা ছাতাটা হাতে তুলে নিতেই মনে পড়ে যায় বিদ্যুতের ঝলকে দেখা স্নেহার মুখটা। অয়নের ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। পর মুহূর্তেই মনে পড়ে যায় আজ সন্ধ্যার দৃশ্য, স্নেহার অভাবে কান্নায় ভেঙে পড়া। আচ্ছা, স্নেহাকে কি কোনোভাবে নিজের বুকটার ভেতর লুকিয়ে ফেলা যায় না? ভাবনাটা অদ্ভুত হয়তো, তবে অয়নের এমনটাই মনে হচ্ছে। ইচ্ছে করছে স্নেহাকে তুলে হৃদয়ের কোঠরে তালা মেরে রেখে দিতে, সেখানে স্নেহা শান্তিতে থাকুক। এত ঝড়ঝাপটা স্নেহার কাছে না ভেরুক। একটা ঝকঝকে বিকেলবেলা মাসুম জীবনটাকে টানা টানা বানিয়ে অবশেষে শেষ হলো স্নেহার সেমিস্টার ফাইনাল। নতুন সেমিস্টার শুরু হওয়ার পূর্বে সবাই হল ফেলে ছুটিতে যার যার নিরে ফিরেছে। স্নেহার আপন কোনো নীড় নেই, তাই সে হলেই রয়ে গিয়েছে। প্রতিদিন নিয়ম করে ঘুম থেকে উঠে নাস্তা করে পড়াশোনা করে, স্টুডেন্ট পড়াতে যায়। খুব বেশি কখনো ইচ্ছে করলে একা একা রাস্তায় হেঁটে বেড়ায়। স্নেহার জীবন আপাতত এতটুকুতেই সীমিত হলেও স্নেহা কখনো এতটুকু গণ্ডির ভেতর থাকবে না। হলের পড়ার টেবিলের উপর যে বিসিএসের প্রস্তুতির জন্য গাদা গাদা বইশিট নোটখাতা জমিয়েছে সে, ওটাই হচ্ছে তার ভবিষ্যৎ। স্নেহা নিজেকে প্রতিষ্ঠিত করবে, নিজের দমে, নিজের মেধায়, নিজের খরচে। একদিন বড় ক্যাডার হয়ে বা সরকারি কোনো পদে কাজ করে সেও তার নামমাত্র বাবাকে দেখিয়ে দেবে যে স্নেহা ওনার আশ্রয় ছাড়া একা একা কি হতে পারে।
এই যে এখন স্নেহা পায়ে হেঁটে রিকশায় ভাড়া বাঁচায়, একদিন এই স্নেহাই গাড়িতে চড়বে। কাদা জল খেয়ে জীবনের সুখ বিসর্জন দিয়ে ভালো রেজাল্টের পিছনে ছোটা স্নেহাটা একদিন ঠিকই আরাম করবে। সেই একদিনেরই অপেক্ষায় কেবল। সে নিতনকে পড়ানো শেষে সন্ধ্যায় বেরিয়েছে। এখন সে রাস্তাঘাটে মোটামুটি নির্বিঘ্নেই চলাফেরা করে। সেই সুইসাইডের ড্রামার পর থেকেই আকাশকে আর তেমন একটা দেখেনি সে। দূর থেকে দেখলেও আকাশ কখনো চোখ তুলে তার দিকে তাকায়নি বা সামনে আসার সাহস করেনি। স্নেহা মাঝে মধ্যে ভাবে ওই দারোগা দামরাবাবু এই লাফাঙ্গাটাকে কি এমন টোটকা খাইয়েছে যে এই হারামির বাচ্চা একদম সোজা হয়ে গিয়েছে। রুমমেট ঐন্দ্রিলার মুখে অবশ্য স্নেহা শুনতে পেয়েছিল যে এই আকাশ নাকি এরকম নিঃসঙ্গ মেয়েদের সঙ্গে খাতির জমাতে খুব ভালোবাসে। সে বেছে বেছে এমন মেয়েদের সঙ্গে প্রেম সম্পর্ক বানায় যাদের জীবনে তেমন একটা শোরগোল নেই বা রয়েছে দুঃখের পাহাড়। পরে তাদের আশেপাশে ঘুরঘুর করতে করতে নিজে একটা সময় হয়ে ওঠে তাদের ভরসার পাত্র। মূর্খ মেয়েগুলো আবেগে ভেসে এই ছাগলকে ভরসা করা মাত্রই ফেসে যায় জালে ফেসে যাওয়া সেই মেয়েগুলোকে শেষ অবধি আকাশ নিজের বন্ধুর ফ্ল্যাটে নিয়েই ক্ষান্ত হয়। আর এভাবেই চলছে পাখি শিকারের চক্র। আকাশের চমৎকার ব্যক্তিত্বের এই বিবরণ শুনে স্নেহা মোটেও অবাক হয়নি সেদিন। চেহারা দেখেই সে বুঝতে পেরেছিল এই ছেলের মধ্যে ঘাপলা আছে। এরকম ছেলেগুলোকে নিয়ে ভেবে স্নেহা নিজের মেজাজ খারাপ করতে চায় না। তবে যেসব মেয়েরা এই ধরনের ফাঁদে পা দেয় তাদের প্রতিও স্নেহার কেন যেন সহানুভূতি কাজ করে না। একটা মেয়ের জীবনের আদর্শবাণী হওয়া উচিত, নেভার ট্রাস্ট ইয়োরসেলফ উইথ অ্যানি ম্যান। কিন্তু না, এই বলদিগুলো আবেগে ভেসে বিশ্বাস, জান প্রাণ সব লিখে দেয় এই দুদিনের ছোকরাদের নামে। ছোকরারাও সেটার ফায়দা লুটে, আর মেয়েগুলো খায় মারা। কেন? তোরা বিশ্বাস করবি কেন? একটা আকাশ থেকে টপকানো ছেলে সামান্য পিরিত দেখালেই তোকে গলতে কেন হবে? আচ্ছা, গললি ভালো কথা। প্রেমের 2 দিনের মাথায় ছেলে হাত ধরতে চাইলে কিংবা গা ঘেঁষে বসতে চাইলেও বা তুই অনুমতি দিবি কেন? ঘুরিয়ে একটা চটকানা মেরে কান তবদা লাগিয়ে দিতে পারিস না? আর তার থেকেও বড় কথা, এই চরিত্রহীনগুলো তোর থেকে আজে বাজে ছবি চাইলেও তুই ব্লক না মেরে ছবি কেন পাঠাবি? স্নেহা একটা কথাই বিশ্বাস করে, পিরিত দেখানো, হাত ধরতে চাওয়া, আজে বাজে ছবি চাওয়া যেমন একটা পুরুষের অপরাধ, তেমনি সেই পিরিত দেখে গলে যাওয়া নিজের কাছ ঘেঁষার অনুমতি দেওয়া এবং চাওয়ার সঙ্গে সঙ্গে প্রেমের খাতিরে নিজের ব্যক্তিগত ছবি পাঠানো একটা মেয়ের অপরাধ। এ নিয়ে অন্য কোনো তর্ক মানতে সে রাজি নয়। পৃথিবীর সব পুরুষ হয়তো খারাপ নয়, কিন্তু কে ভালো কে খারাপ সেটাও তো পরিষ্কার নয়। তাই নিজের নিরাপত্তার দায়ভার নিজেদেরই নেওয়া উচিত। হাজারো ভাবনায় ডুবে থাকা স্নেহা হাঁটতে হাঁটতে কখন যে মাঝপথে পৌঁছে গিয়েছে খেয়ালই করেনি। যখন সম্বিত ফিরল তখন টের পেল সে শুনশান অন্ধকার রাস্তার ফুটপাতে দাঁড়িয়ে আছে। চারিপাশে তেমন একটা মানুষ নেই। স্নেহা বিরক্ত হয়। ইদানিং এই বাজে রোগ হয়েছে তার। রাস্তায় হাঁটতে হাঁটতে এমন গভীর ভাবনায় ডুব দেয় যে আশেপাশের কিছু আর খেয়াল থাকে না। স্নেহা ভালো করে রাস্তাটা খেয়াল করতেই বুঝে রিকশা পেতে তার হেঁটে আরও কিছুটা এগোতে হবে। নিশ্চিত মনে স্নেহা 3-4 কদম এগোতেই হুট করে অনুভব করে কেউ তাকে অনুসরণ করছে। ব্যাপারটা উপলব্ধি করলেও স্নেহা ফিরে তাকায় না। আকাশ হারামির প্যারা থেকে মুক্তি পাওয়ার পর থেকে তার ঘাড়ে এক নতুন প্যারা এসে জুটেছে। সেটার নাম হলো অয়ন ভাইয়া। এই লোক বেশ অনেক দিন ধরেই স্নেহাকে এখানে সেখানে ফলো করে চলেছে। ব্যাপারটা স্নেহা লক্ষ্য করলেও এখনও কিছু বলেনি, কারণ সে জানে এই লোকের নিয়তে ঘাপলা নেই। তাই কেউ যদি মাগনা স্নেহার আসা যাওয়ার পথে গার্ডের ডিউটি পালন করে সেটা নিয়ে তার আপত্তি করার কিছুই নেই। কিন্তু ঝামেলা হলো অয়ন স্নেহাকে ফলো করলে স্নেহার কখনো তৃপ্তি ফিল হয় না। কিন্তু এই মুহূর্তে কেন যেন তার গায়ে ছমছম অনুভূতি হচ্ছে। পেছনে তাকে অনুসরণ করা ব্যক্তিটা আদৌ অয়ন তো? কারণ স্নেহা যখন নিতনকে পড়াতে যায় তখন অয়নের আনাগোনা দেখেনি বাসায়।
মনে দ্বিধা কাজ করলেও স্নেহা ঘুরে তাকায় না। যে ফলো করছে তাকে বুঝতে দেওয়া ঠিক নয় না যে স্নেহা তার উপস্থিতি টের পেয়েছে। তবে না চাইতেও স্নেহার পায়ের কদমের গতি বাড়ে। সে কিছুটা হন্তদন্ত হয়েই এগিয়ে যেতে নেয়। ঠিক সেই মুহূর্তে পেছন থেকে একটা দানবীয় হাত ছুটে আসে, খাবলে ধরে স্নেহার বেনি। এক মুহূর্তের মধ্যে নিজের হাতে লম্বা বেনিটা পেঁচিয়ে ধরে স্নেহার মাথা এবং মুখটাকে ফুটপাত সংলগ্ন কাঁচা ইটের তোলা দেয়ালে ঘষা খাওয়ায়। অতর্কিত হামলায় স্নেহা কেবল এক হাতের কোণে তুলে আন্দাজ অনুযায়ী আক্রমণকারীর নাক বরাবর আঘাত করতে পারে। কোত করে আর্তনাদ তুলে বেনি পেঁচিয়ে ধরা হাতটা ঢিলে হয়ে আসে। স্নেহা এই সুযোগে দ্রুত নিজেকে ছাড়িয়ে নিয়ে ঘাড় ঘুরিয়ে তাকায়। তার উপর হামলা চালানো ব্যক্তিটার চেহারা দেখতেই চমকায় সে। পর মুহূর্তেই রাগে কাঁপতে কাঁপতে বলে, তুই? সামিউলের চেহারাটা হিংস্র দেখাচ্ছে। নাক চেপে ধরে সে ভয়ঙ্কর চোখে স্নেহাকে দেখে ফোঁস করছে। স্নেহা সতর্ক হয়। এই অমানুষ যে প্রতিশোধপরায়ণ হয়ে আছে তা সে ভালো করেই বুঝতে পারে। তাই দ্রুত পিঠ ঘুরিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে। কিন্তু সামিউলের শরীরে যেন দানব ভর করে আছে। সে এক থাবায় আবার স্নেহার চুল ধরে তাকে একটানে রাস্তায় ফেলে। প্রথম আঘাতে স্নেহার ডান গালের এক পাশের চামড়া ছিলে রক্ত বের হচ্ছিল। এবারের হামলায় সে ছিটকে পাকা রাস্তায় পড়ে। পা হাত পা সঙ্গে সঙ্গে ছিলে রক্ত বেরিয়ে আসে। জোরে চুল টেনে ধরায় মাথাও টনটন করে ব্যথা করছে। স্নেহা আত্মরক্ষার জন্য মরিয়া। জোরে জোরে চিৎকার করতে থাকে কারো সাহায্যের জন্য। পাশাপাশি হাতের নাগালে পাওয়া কিছু পাথর নিয়ে ছুঁড়ে মারে সামিউলের পানে। একটা পাথর সরাসরি সামিউলের চোখের কাছে লাগে। সামিউল ব্যথায় চেঁচিয়ে ওঠে। রাগে আরও উন্মাদ হয়ে ওঠে সে। মুখ দিয়ে অশ্রাব্য গালিগালাজ করে চলেছে স্নেহাকে। তুইতুকারি করে বলছে, তোরে আমি কাটটা ফেলবো মার বাচ্চা। স্নেহা যে দ্রুত উঠে দৌড়ে যাবে তা পারছে না। দুপায়ের হাঁটু ছিলে একদম বাজে অবস্থা তার। একটুও নাড়াতে পারছে না সে। চেঁচাতে চেঁচাতে সে দ্রুত নিজের ব্যাগ থেকে ফোন বের করার চেষ্টা করে। কিন্তু তার আগেই সামিউল একটা অভাবনীয় কাজ করে। উভ্রান্তের মতো আশেপাশে তাকিয়ে রাস্তার কোণ থেকে একটা বিশাল আকারের পাথর তুলে নেয় দুহাতে। অতপর এগিয়ে আসতে নেয় পাথর দিয়ে স্নেহার মাথা থেতলে দেওয়ার উদ্দেশ্যে। এরকম মুহূর্তে পৃথিবীর যে কেউই প্রাণ ভয়ে ভীত হবে। স্নেহাও ভয় পায়। সে জোরে চিৎকার করে দুহাত তুলে নিজের চোখ মাথা ঢেকে ফেলে। স্নেহা ভাবছিল এই জনমানব শূন্য রাস্তার পাথর চাপা খেয়ে বুঝি তার মরতে হবে। এটাই বোধহয় তার শেষ মুহূর্ত। কিন্তু কিয়ৎকাল সময়ের মধ্যেই ঘটে যায় এক অভাবনীয় ঘটনা। কোথা থেকে একটা বাইক ছুটে আসে। বাইক পুরোপুরি থামার আগে কেউ একজন বাইক ফেলে লাফিয়ে নামে, ছুটে এসে পাথরসহ সামিউলকে টেনে দূরে নিয়ে যায়। রাস্তায় ফেলে সামিউলকে এলোপাথারি মারতে থাকে। সামিউল প্রতিহত করে, উঠে দাঁড়ায়, পাল্টা আক্রমণের চেষ্টা করে। দুজনের মারামারির মাঝে স্নেহা সময় পায় উঠে দাঁড়ানোর। ভয়ে তার কলিজা এখনও কাঁপছে। তার চোখ স্থির রাস্তার পাশে পড়ে থাকা বিশাল আকৃতির পাথরটার পানে। আরেকটু দেরি হলেই এই পাথর দিয়ে তার মাথা থেতলে দেওয়া হতো। অভিভাবকহীন স্নেহা এই রাস্তায় মরে পড়ে থাকত। পরের দিন সকালের তাজা খবরের কাগজে তার এই ভয়ঙ্কর মৃত্যুর কথা ছাপানো হতো। স্নেহা চোখ তুলে তাকায় সামনে। নীল শার্ট পরিহিত যেই লোকটা সামিউলকে পেটাচ্ছেন উনি যে অয়ন তা বুঝতে ওর অসুবিধা হয় না। একটা রিকশা এদিকে এগিয়ে আসতে দেখা যাচ্ছে। সামিউলের ভরসা নেই। সাথে যদি চাকুটাকু থাকে, অয়নের যদি শারীরিক ক্ষতি করে। স্নেহা তাই ঘুরিয়ে হেঁটে কিছুটা সামনে এগিয়ে অয়নকে ফেরানোর চেষ্টা করছিল। সামিউল সুযোগ পায়। স্নেহার প্রতি ক্ষোভ থেকে সে একটা ভয়ঙ্কর কাজ করে বসে। শরীরের সম্পূর্ণ শক্তি দিয়ে সে চোখের পলকে স্নেহার তলপেট বরাবর একটা লাথি বসায়। অতর্কিত লাথি খেয়ে স্নেহা ছিটকে কয়েক কদম পিছিয়ে যায়। চলন্ত রিকশার সঙ্গে লেগে তার হাতের কনুইয়ের অংশ কেটে যায়। একসঙ্গে এতগুলো জঘন্য আঘাত পেয়ে স্নেহা রাস্তায় পেট চেপে ধরে বসে পড়ে। ব্যথায় ছটফট করতে করতে চিৎকার দিয়ে কাঁদতে থাকে। কিছু বুঝে ওঠার পূর্বেই ঘটে যাওয়া ঘটনায় অয়ন হতভম্ব হয়ে স্নেহার দিকে তাকিয়েছিল। মাথা থেকে এখনও হেলমেটটা
খোলার সুযোগ অবধিও হয়নি তার। এর পূর্বে চোখের সামনে স্নেহাকে চিৎকার করতে দেখে তার মস্তিষ্ক সজাগ হয়। সে ঘুরে তাকায় তার হাতের থাবায় বন্দি সামিউলের পানে। অয়ন ছেড়ে দেয় সামিউলের ঘাটটা। সামিউল স্নেহার দিকে তাকিয়ে শয়তানি হাসি হাসতে হাসতে উচ্চারণ করছিল, মর, আমার এইভাবে পাঠানোর মজা। সামিউল সম্পূর্ণ কথা শেষ করতে পারে না, তার আগে অয়ন দ্রুত হাতে নিজের মাথা থেকে ভারী শক্ত হেলমেটটা খুলে সেটা শক্ত করে ধরে ঘুরিয়ে মারে সামিউলের মুখ বরাবর। সামিউলের মাথা ভনভন করে ওঠে, চোয়ালের হাড় বুঝি তার ভেঙে গেল। সে লুটিয়ে পড়ে রাস্তায়। অয়ন থরথর রাগে কাঁপতে কাঁপতে ঠিক সেই পাথরটাই তুলে নেয় যেটা দিয়ে কিছুক্ষণ আগে স্নেহাকে মারার চেষ্টা করা হচ্ছিল। মাথা বরাবর পাথর ছুঁড়ে মারতেই নিবে ঠিক সেই মুহূর্তে অয়নের কাছে ভেসে আসে পেছন থেকে স্নেহার চিৎকারের আওয়াজ। সেই সঙ্গে ভেসে আসে অপরিচিত একটা মহিলার কণ্ঠস্বর। আয় হায়, মেয়েটা তো মনে হচ্ছে মরে যাচ্ছে। অয়ন ঘাড় ঘুরিয়ে তাকায়, দেখতে পায় রাস্তায় পেট চেপে ধরে যন্ত্রণায় গড়াগড়ি খেতে থাকা স্নেহাকে। তার হাত থেকে পাথরটা পড়ে যায় সামিউলের পায়ের ওপর। সামিউল গগনবিদারী একটা চিৎকার করে ওঠে। সেদিকে তাকানোর সময় নেই অয়নের। সে ছুটে যায় স্নেহার কাছে। চলন্ত রিকশা থামিয়ে নেমে আসা মহিলা স্নেহার শিউরে বসে চেঁচাচ্ছে। অয়ন দ্রুত কোনো কথা না বলে স্নেহাকে পাজা কোলে তুলে রিকশায় বসিয়ে নেয়। এতে পেটের ব্যথায় মেয়েটা আরও বেশি চেঁচিয়ে উঠে অস্ফুটে ডাকতে থাকে, মা মা মা। অয়ন ততক্ষণে নিজে স্নেহার পাশে উঠে বসেছে। ভদ্রমহিলা নিজের রিকশা ছেড়ে দিয়েছেন আহত মেয়েটার জন্য। রিকশা চলতে শুরু করে। অয়ন এক হাতে স্নেহাকে ধরে রেখে অন্য হাতে ফোন থেকে থানায় কল করেছে। কল রিসিভ হতে সে দ্রুত বুঝিয়ে দিতে থাকে অর্ডার। স্নেহা তখন অয়নের বুকে মাথা ঠেকিয়ে কাঁদতে কাঁদতে আওড়াচ্ছে, মা মা। অয়ন শুনে তা। কানে ফোন চেপে ধরে রেখেই সে তাকায় স্নেহার পানে। এভাবে স্নেহার মুখে বারবার মা ডাক শুনে ওর হুট করে মনে হয় ও স্নেহার মধ্যে নিজেকে দেখতে পাচ্ছে। একই আয়নার এপিঠ ওপিঠ হওয়া সত্ত্বেও দুজনের জীবনে কি আকাশ পাতাল তফাৎ। একজনের মা না থাকা সত্ত্বেও সে সোনার চামচ মুখে নিয়ে বড় হয়েছে এবং অপরজন জীবনের প্রতিটা পদে ঠোকর খেয়ে এই অবধি এসেছে। অয়ন ইচ্ছাকৃতভাবে কোনো সরাসরি হসপিটালে না গিয়ে সাভারের একটা প্রাইভেট হসপিটালে নিয়ে এসেছে স্নেহাকে। সরাসরি হসপিটালের লম্বা রোগীর সিরিয়ালে স্নেহাকে নিয়ে অপেক্ষা করার পরিস্থিতি নেই। রিকশাটা হসপিটালের সামনে থামতেই অয়ন দ্রুত নেমে স্নেহাকে ধরে নামায়। স্নেহার তখনও হুঁশ আছে। দুহাতে তলপেট খামচে ধরে রেখেছে সে। সামান্যতম নড়চড়ও করতে গেলে তার জীবন বেরিয়ে আসছে। তবে অয়ন হয়তো ব্যাপারটা বুঝতে পারে, তাই তো সে দ্রুত একটা হুইল চেয়ার এনে স্নেহাকে বসিয়ে দেয়। ভেতরে প্রবেশ করতেই ডিউটি নার্স দৌড়ে আসে, জিজ্ঞেস করে, কি হয়েছে? অয়ন হাঁপাতে হাঁপাতে জবাব দেয়, রাস্তায় মারামারি, তলপেটে লাথি লেগেছে, দ্রুত ডক্টর ডাকুন। হুইল চেয়ার টেনে ভেতরে নিতে নিলে স্নেহা দ্রুত অয়নের কোনোই অবধি গোটানো শার্টের হাতা আঁকড়ে ধরে শক্ত করে। ব্যথায় গোঙাচ্ছে, তবুও অয়নের শার্টের হাতা ছাড়তে চাইছে না। নার্স নরম গলায় বলে, চিন্তা করবেন না, আমরা আছি, ভাইয়াও এখানে আছে, ছাড়ুন ওনাকে। স্নেহা ছাড়তে বাধ্য হয়। তাকে দ্রুত নিয়ে যাওয়া হয় ইমার্জেন্সি রুমে। অয়নের বুকের ভেতর কেমন একটা আতঙ্ক জমাট বেঁধে আছে। কিছু না ভেবেই ইমার্জেন্সি রুমে এক দফা ঢোকার চেষ্টা করে। নার্স বাধা দিয়ে বাহিরে অপেক্ষা করতে বলে। অয়নের খুব অসহায় লাগছে নিজেকে। মেয়েটার গাল ঘাড় অনেকটা ছিলে রক্ত বের হচ্ছিল। পা এবং হাতও ছিলে রক্তাক্ত অবস্থা। এর মধ্যে আবার পেটে এত জঘন্য একটা আঘাত পেল। এতটা যন্ত্রণার কথা ভাবলেও অয়নের খুবই হয়রান লাগছে। সে উদ্ভ্রান্তের ন্যায় ইমার্জেন্সি রুমের বাহিরে বসেই দুহাত মুখ থেকে ডুকরে কেঁদে ওঠে। প্রিয় মানুষের ওপর এতটা পাশবিক নির্যাতন দেখে সে শক্ত থাকতেই পারছে না। হৃদয় ছিঁড়ে খুঁড়ে কান্না বেরিয়ে আসছে। বেডে শুয়ে থাকা স্নেহাকে কজন ডাক্তার এবং নার্স ঘিরে রেখেছে। কেউ ইঞ্জেকশন রেডি করছে, কেউ ক্ষত পরিষ্কার করছে, তো কেউ স্যালাইনের স্ট্যান্ড তুলছে। স্নেহার চোখ জোড়া আধ খোলা, ঠোঁট জোড়া শুকিয়ে আসছে।
ডাক্তার তার পেটের উপর আলতো চাপে ব্যথার জায়গা খুঁজে চলেছে। হুট করে যন্ত্রণার জায়গাটাতে চাপ লাগতেই স্নেহা ভয়ঙ্কর চিৎকার দিয়ে ওঠে। তার চিৎকার ইমার্জেন্সি রুমের বাহির অব্দি পৌঁছায়। দরজার বাহিরে কেউ ছটফটিয়ে ওঠে। ডাক্তার দ্রুত কণ্ঠে নির্দেশ দিচ্ছে, অ্যাবডোমিনাল টমা, ব্রান্ড ফোর্স ইঞ্জুরি, ভেতরে ইন্টারনাল ব্লিডিং হচ্ছে কিনা নিশ্চিত হতে হবে। আল্ট্রাসাউন্ডের ব্যবস্থা করো, ব্লাড টেস্টের জন্য স্যাম্পল নাও। অয়নের পাগল হওয়ার জোগাড়। বাসা থেকে লাগাতার কল আসছে। আপাতত অয়ন সেসব কল রিসিভ করছে না। কেবল যেন কেউ চিন্তা না করে তাই ছোট করে মেসেজ পাঠায়, একটু ব্যস্ত আম্মু, পরে কল দিচ্ছি, খেয়ে নাও তোমরা। এর মধ্যে ডক্টর বেরিয়ে আসে। অয়নকে দেখতেই জিজ্ঞেস করে, স্নেহা তাসমিয়ার সঙ্গে এসেছেন আপনি? অয়ন দ্রুত জবাব দেয়, জি। কি হন আপনি, হাজব্যান্ড নাকি ভাই? ওরকম কিছু না, আমার ভাইকে প্রাইভেট পড়ানো নি, রাস্তায় ঝামেলা দেখে আমি রেস্কিউ করে নিয়ে এসেছি। এভাবে তো হবে না, আমাদের গার্ডিয়ান দরকার, ওনার ফ্যামিলিকে ইনফর্ম করেন। ফ্যামিলি শব্দটা শুনতেই অয়নের মেজাজ খারাপ হয়। সে দাঁতে দাঁত পিষে বলে, ওনার ফ্যামিলি ওনার অবস্থার পিছনে দায়ী, তাদের বিরুদ্ধে থানায় কেস হবে। আপনি যা জানানোর আমাকে জানান। অয়নের অভিব্যক্তি দেখে ডক্টর বোধহয় তাকে বিশ্বাস করল। তিনি বলে ওঠেন, ভয় নেই, আপাতত সার্জারির দরকার মনে হচ্ছে না, তবে অবজারভেশনে রাখতে হবে। সেন্সিটিভ স্পট হিট করায় আঘাতটাকে গুরুতর বলা যায়, তবে ভাগ্য ভালো, বিশাল কোনো ক্ষতি হয়নি। আপাতত ব্যথা এবং শকেও খুব দুর্বল। অয়ন বুঝে নেয় জটিল কথাগুলো। গলা শুকনো তার। দরজার ফাঁক দিয়ে এক ঝলক দেখে স্নেহার অবস্থা। দেখে তার মাথার ভেতর ব্যথা শুরু হয়। নিরিবিলি একপাশে গিয়ে পকেট থেকে ফোন বের করে কল লাগায় কাউকে। অতপর পেশাদার ফিল্ডের ভিন্ন এক অয়নরূপে ভয়ঙ্কর স্বরে কাউকে আদেশ দেয়, জানোয়ারের বাচ্চাকে আমি আসার আগে কেউ যেন না ছয়। শোরের বাচ্চার নামের পাশে ততগুলো চার্জ বসাও, যতগুলো বসালে ওর জনম কাটবে জেলের ভাত খেয়ে এবং কোর্টের চক্কর কেটে। ওর জীবন জাহান্নাম করে ছাড়বো আমি। সামিউলকে খুন করে ফেলার জন্য অয়নের হাত, মন এবং মস্তিষ্ক নিষ্পিস করছে। ইচ্ছে করছে এখনই ছুটে গিয়ে জানোয়ারটাকে লাথি দিতে দিতে মেরে ফেলতে, কিন্তু মনের ইচ্ছাকে পাথর চাপা দিয়ে থাকতে হচ্ছে তার। হাজার হোক অয়ন আইনের লোক, আইনের প্রতি তার রয়েছে তীব্র শ্রদ্ধা। এভাবে আইনের বাহিরে গিয়ে নিচ থেকে কাউরে ধরে পেটানো কিংবা মারাটা হয়ে যাবে আইন বিরোধী কাজ। এতে অয়ন নিজেই অপরাধী হয়ে যাবে। তবে খুন করতে না পারলেও সামিউলকে মোটেও ছেড়ে দিচ্ছে না অয়ন। সে আইনের পথ ধরেই হাঁটছে। প্রথমত হসপিটাল থেকে জোগাড় করেছে ডক্টরের দেওয়া মেডিকেল লিগ্যাল সার্টিফিকেটের কাগজ, যেখানে স্পষ্ট করে ডক্টর আঘাতের স্থিতি, ধরন এবং অভ্যন্তরীণ ক্ষতি সম্পর্কে লিখে দিয়েছেন। অতঃপর নিজ থানায় নিজের তত্ত্বাবধানে ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট তথা এফআইআর দায়ের করানোর জন্য সেই রিকশাওয়ালা এবং ভদ্রমহিলার সাহায্য নিয়েছে অয়ন। এফআইআর দায়ের হতেই তদন্ত শুরু করে দিয়েছে সে ইতিমধ্যে। তাছাড়া নিজ তাগিদে বিভিন্ন প্রমাণও সঞ্চয় করে ফেলেছে অয়ন। উল্লেখ্যভাবে এই প্রমাণও সে সংরক্ষিত করেছে যে সামিউল রিহাব থেকে পালিয়ে এসেছে। বাদবাকি সামিউলকে গ্রেপ্তার করা থেকে শুরু করে রিমান্ডে নেওয়ার সম্পূর্ণ প্রক্রিয়া অয়ন নিজেই সম্পন্ন করিয়েছে। এই সম্পূর্ণ প্রক্রিয়াতে অয়নের সাক্ষাৎ হয় সামিউলের মা বাবার সঙ্গেও। তাদের মধ্যে রয়েছে সামিউলকে বাঁচানোর তৎপরতা। চোখে নিজেদের কুলাঙ্গার ছেলের জন্য অশ্রু জমা রয়েছে। সেই দৃশ্য দেখে অয়নের ভয়ঙ্কর মেজাজ খারাপ হয়। কখনো কখনো ছেলেমেয়েরা বিপথে যাওয়ার পেছনে একাই দায় হয় না, তাদের পেছনে হাত থাকে এরকম পিতামাতারও। অয়ন সেই সঙ্গে আরেকটা জিনিসও লক্ষ্য করে, সামিউলকে রক্ষা করতে মরিয়া স্বামী স্ত্রী একবারও স্নেহা ঠিক আছে কিনা সেটা জানতে অবধি চাইল না। জানতে চায়নি মেয়েটার উপর তাদের জানোয়ার ছেলে কি বর্বর আঘাত করেছে। ঘৃণায় অয়নের বুক ভার হয়ে আসে। স্নেহার অবস্থা এখনও পুরোপুরি ঠিক হয়নি। হসপিটালে আছে মেয়েটা। অয়ন হসপিটালে যায়। বাইরে ঘোরাফেরা করে দূর থেকে স্নেহাকে দেখে চলে আসে। অয়নের কেন যেন মনে হচ্ছে এই সময় স্নেহার সামনে যাওয়া ঠিক হবে না, তাই সে সময় দিচ্ছে মেয়েটাকে। তবে স্নেহাকে দূর থেকেই দেখে সে খুব অবাক। এই মেয়ে কি সিমেন্ট দিয়ে তৈরি কিনা অয়নের জানা নেই।
এত বড় একটা ঘটনার পরও স্নেহাকে বিশেষ বিচলিত দেখাচ্ছে না। সে দিনের বেশিরভাগ সময় ঘুমিয়েই পার করে হাসপাতালে। যতক্ষণ সময় জেগে থাকে ততক্ষণ বেশ স্বাভাবিক স্নেহা রূপেই থাকে। ডক্টর জানিয়েছে সৌভাগ্যবশত পেটে লাগা লাথিটা ভেতরে গুরুতর কোনো ক্ষতি করেনি, তবে একেবারে যে ক্ষতি করেনি তাও নয়। একটা মেয়ের শরীরে অন্যতম নাজুক জায়গা হচ্ছে তলপেট। সেখানে পাওয়া আঘাতের রেশ এত সহজে কাটার নয়। ওষুধপত্র এবং বেশ কিছু নির্দেশনা মেনে চলতে হবে। তাছাড়া স্নেহার হাতে পায়ে কনুইয়ে এবং মুখের ক্ষত সারতেও মোটামুটি ভালোই সময় লাগবে। গত 2 দিন ধরে অয়নের সারাদিন ধরে বাসার বাহিরে ব্যস্ত সময় কাটানোটা নীলা বেগমের চোখ এড়ায়নি। তিনি লক্ষ্য করেছেন ছেলেকে ইদানিং খুব চিন্তিত দেখায়। কি হয়েছে জানতে চাইলে বলে পরে সময় হলে জানাবে। সময় হলে অয়ন কি জানাবে আপাতত সেটা নীলা বেগমের কাছে জরুরি নয়। তিনি কেবল মনে মনে প্রার্থনা করেন যেন সব ঠিক থাকে। আজ রাতের খাবার শেষে অয়ন কিছুক্ষণ পায়চারি করে এসে নিতুনের রুমে হাজির হয়। নিতুন তখন বিছানায় বসে সম্পাদ্য করছিল। ভাইয়ের অনাকাঙ্ক্ষিত আগমনে সে চোখ তুলে তাকায়। কিছুটা অবাক হয় যখন দেখে তার বাবু ভাই রুমের দরজা ভেতর থেকে লক করেছেন। নিতুন কপাল কুঁচকে জিজ্ঞেস করে, তুমি এভাবে চোরের মতো এলে কেন ভাইয়া? অয়ন এগিয়ে এসে নিতুনের মুখোমুখি বসে বলে, চটপট একটা সাজেশন দে তো। নিতুন ভ্রু কুঁচকে জিজ্ঞেস করে, আম্মু আব্বুর অতি বুদ্ধিমান এবং শিক্ষিত ছেলে আমার থেকে সাজেশন দরকার? বাবা, তা কোন টপিকে সাজেশন চাইতে এসেছ? অয়ন কিছুটা লাজ লজ্জার মাথাকেই বলে, কাউকে পছন্দ করলে কিভাবে বলতে হয়? নিতুন তখনও কপাল কুঁচকে ভাইয়ের পানে তাকিয়ে আছে। অয়নের ভাইয়ের এই তাকিয়ে থাকাটা পছন্দ হয় না। সে সুযোগে সামান্য হুমকি ছেড়ে বলে, জীবনে একটা প্রেম তো করেছিস, আমি নিশ্চিত এই ব্যাপারে তোর ভালোই অভিজ্ঞতা আছে, তাই জানতে চাইছি। নিতুন এবার অবাক হয়। ভাইয়া তার এক্সের ঘটনা জানে, কিন্তু কিভাবে? মনে জাগা প্রশ্নে নিতুন নিজেই বিরক্ত হয়। সে তো অবাক হচ্ছে কেন? ভাইয়া পুলিশ মানুষ। চোখের আড়ালে ঘটে যাওয়া ঘটনা নিজের নখদর্পণে রাখাই তার কাজ। নিতুন তাই আর ভাইকে রাগিয়ে দেওয়ার অপচেষ্টা করে না, বরং ভাইয়ের প্রশ্নের উত্তর দেয়। কাউকে পছন্দ করলে মুখ দিয়ে বলতে হয়। অয়ন রাগ নিয়ে কটমট করে তাকায়। নিতুন দ্রুত নিজের উত্তর ঠিক করে ফের বলে, যাকে পছন্দ করো তার বয়সের উপর ডিপেন্ড করে। যদি মেয়ের বয়স 18 থেকে 20-এর ঘরে হয় তাহলে তোমাকে লুতুপুতু ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হবে, যেমন তুমি তাকে ছাড়া বাঁচবে না টাইপ কথাবার্তা। আর মেয়ের বয়স যদি 21 থেকে 24 হয় সেই ক্ষেত্রে তোমার কথার টোন আরেকটু ভিন্ন হতে হবে। এখানে মরা বাছা নিয়ে কিছু বলা যাবে না। আর মেয়ের বয়স যদি 25 থেকে তোমার বয়সী হয় তাহলে কোনো কথাই নেই, ডিরেক্ট বিয়ের প্রপোজাল দিতে হবে। লাস্টলি যদি এই 3টার একটাও না হয় এবং মেয়ে সিনিয়র হয় তাহলে তোমাকে ফ্ল্যাটিংয়ের উপর পিএইচডি আগেই করতে হবে। নিতুনের এত এত কথা অয়নের যথার্থ মনে হয় না, তাই সে সরাসরি জানায়, মেয়েটা যদি তোর মিস স্নেহা হয়? কাছে কি কোথাও বড়সড় বিস্ফোরণ হয়েছে কে জানে। নিতুনের এমনটাই মনে হলো মাত্র। স্নেহা মিস? তার মিস? ওই পাষাণ প্রিয়াকে বাবু ভাইয়া পছন্দ করে? এতটা দুঃসাহসী তার ভাই? নিতুন ছোটখাটো ঢোক গিলে বলে, মানুষটা যদি স্নেহা মিস হয় তাহলে 2 ঠোঁট সেলাই করে জীবন বাঁচানো ফরজ। অয়ন রেগে গিয়ে বলে, আমি সিরিয়াস নিতুন। নিতুন প্রশ্ন করে, তো আমি কি মজা করছি? আমিও খুব সিরিয়াস, দেখো আমি কি হাসছি। অয়ন বিরক্তিতে বলে, তোর কাছে আসাটাই ভুল হয়েছে আমার কাছে সাজেশন চাইতে আসা নয়, বরং ভুল মানুষের প্রেমে পড়াটা তোমার বড় ভুল হয়েছে। তুমি যদি বলতে তুমি ক্যাটরিনা কাইফকে পটাতে চাও তাও কোনো উপযোগী বুদ্ধি দেওয়া যেত, কিন্তু তুমি যার নাম নিয়েছ তাকে পটানো তো দূরে থাক, তার কথা ভাবলেও ভয় আমার পেট চাপ দিচ্ছে। তুমি চিনো না মিসকে, খুব জঘন্যভাবে রিজেক্ট খাবে তুমি। তাই ভাই হিসেবে বলছি, রিজেক্ট খেয়ে ইজ্জত হারাতে না চাইলে মিসকে ভুলে যাও। রিজেক্ট কেন হব? আমি খারাপ নাকি? আমাকে অপছন্দ করার কোনো কারণ দেখছি না। তাছাড়া আই লাভ হার, কনফেস করা উচিত। আহারে আমার আওয়ারও ভাই, তোমার যা মন চাই কর। মারাটা যখন খাবে তখন কেঁদেও কুল পাবে না। শুধু এটা খেয়াল রাখবে তোমার এই কাজে যেন স্নেহা মিস রেগে না যায়। পরে যদি তোমার রাগ আমার পিঠে স্কেল ভেঙে মিটায়। না ভাই, ওনার মায়ের খাওয়া থেকে আমি নিম পাতা কাঁচা খাওয়া প্রেফার করি। নিতুনের থেকে হতাশ হয়ে অয়ন নিজের রুমে ফিরে আসে। স্নেহাকে আগামীকাল হসপিটাল থেকে রিলিজ দেবে। হসপিটাল থেকে মেয়েটা আবার হলে ফিরে যাবে। হলে কে মেয়েটার খেয়াল রাখবে? ওহো, অয়ন আর দেরি করবে না।
সে কালই নিজের মনের কথা জানিয়ে দেবে। স্নেহা হয়তো এখন তাকে ভালোবাসে না, কিন্তু দুটো দিন অয়নকে নিয়ে ভাবলে ভালো না বেশে পারবেই না। এতটুকু ভরসা অয়নের নিজের প্রতি আছে। পরের দিন সকালের দৃশ্য। স্নেহা হসপিটাল থেকে ডিসচার্জ পেয়েছে আজ। সেদিনের বিধ্বস্ত জামাটা ব্যাগে ভরে একটা সুতির কামিজ পরেছে সে। মধ্যে একদিন হলো থেকে ঐন্দ্রিলা এসেছিল তাকে দেখতে। কোথা থেকে কিভাবে খবর পেয়েছে সেটা স্নেহার জানা নেই, তবে ঐন্দ্রিলাকে সে বলেছিল যে রুম থেকে তার দুটো কামিজ সম্ভব হলে নিয়ে আসে। মেয়েটা গতকাল স্নেহার জন্য তাই কামিজ নিয়ে এসেছিল। সেখান থেকেই একটা কামিজ পরে হলে ফেরার প্রস্তুতি নিয়েছে স্নেহা। তবে হসপিটালের অ্যাকাউন্ট কাউন্টারে যেতেই স্নেহার মেজাজ খারাপ হয়। যখন দেখে কেউ নাকি তার বিল পরিশোধ করে দিয়েছে, বিলটাকে পরিশোধ করেছে জানতে চাওয়ার সঙ্গে সঙ্গেই পেছন থেকে অয়ন এসে হাজির হয়ে জানায়, আমি। স্নেহা ঘুরে তাকায়, দেখে পরিপাটি বেশে ভদ্রবাবু সেজে দাঁড়িয়ে থাকা অয়নকে। স্নেহার মনে পড়ে যায় সেদিন সন্ধ্যার ঘটনা। এই লোকটা এসে সাহায্য করেছিল বলেই আজ স্নেহা বেঁচে আছে। কৃতজ্ঞতা বোধ থেকে বেশি রূঢ় আচরণ না করলেও স্নেহা কঠিন গলায় বলে, যতটুকু সাহায্য করেছেন সেটুকুর জন্য ধন্যবাদ, তবে বিল পে করার ব্যাপারটা আমার পছন্দ হয়নি। আমার কাছে এখন ক্যাশ এতটুকু আছে, রাখুন, বাকিটা আমি হলে গিয়ে ফিরিয়ে দিচ্ছি। অয়ন টাকাটা নেয় না, বরং সেটা ফিরিয়ে দিয়ে স্নেহাকে বলে, আপাতত এসব থাকুক, পরে না হয় এই ব্যাপারে কথা বলি। চলুন হলে ফেরা যাক। একসঙ্গে যেতে আপত্তি নেই তো? আসলে তাহলে যাওয়ার পথে আপনার সঙ্গে কিছু জরুরি কথা সেরে নিতাম। স্নেহা এক মুহূর্ত অয়নকে দেখে নিয়ে রাজি হয়। আপাতত টাকা নিয়ে জোরাজুরি করে না সে। একেবারে হলে পৌঁছেই না হয় পরে পুরোটা একসঙ্গে এই লোকের হাতে তুলে দেবে। অয়ন সঙ্গে করে বাইক এনেছিল, কিন্তু স্নেহার বাইকে উঠতে আপত্তি। অয়ন রিক্সা ডাকবে কি না জিজ্ঞেস করে। স্নেহার এরকম র্যান্ডম লোকের সঙ্গে রিক্সাতে বসা নিয়েও রয়েছে বিরোধ, তাই কিছুটা হতাশ নিঃশ্বাস ফেলে অয়ন প্রস্তাব রাখে, তাহলে 2 মিনিট এখানে দাঁড়িয়েই আমার জরুরি কথাটা শেষ করি, তারপর আপনাকে রিক্সা ডেকে দেই। এখানে দাঁড়িয়ে কথা বলতে আপত্তি নেই তো? স্নেহা আর নাখুচ করে না। অয়ন এই মুহূর্তে কিছুটা নার্ভাস অনুভব করছে। কিভাবে কি বলবে মনে মনে সাজানোর চেষ্টা করে সে, কিন্তু খুব একটা সুন্দর করে কথা গুছিয়ে উঠতে পারে না। অস্থির অনুভব করে। আশেপাশে নজর বোলাতে নিয়ে তার চোখ পড়ে একটা গাছের দিকে, নাম না জানা একটা সাদা ফুলের গাছ। অয়নের নিজের উপর মেজাজ খারাপ হয়। মনের কথা জানানোর সময় ফুল দেওয়া জরুরি শুনেছিল সে, কিন্তু তাড়াহুড়োতে এবং টেনশনে সে ফুল কিনে আনতে ভুলে গিয়েছে। এখন কি করা যায়? 2 মিনিট ভেবে অয়ন স্নেহাকে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে বলে ছুটে যায় সেই ফুলের গাছটির কাছে। একে একে অনেকগুলো পাতাসহ ফুল ছেড়ে সে একটা তোড়া বানায় নিজ হাতে। অতপর সেটা নিয়ে স্নেহার মুখোমুখি এসে দাঁড়িয়ে জিজ্ঞেস করে, স্নেহা, আমাকে বিয়ে করবেন? আমি ভালো রাখতে জানি, আপনাকে ভালো রাখবো। এই ফুলগুলো নিন, আমি সত্যিই ভালোবাসি। খুব একটা গোছানো প্রস্তাব নয়, তবে অয়নের কথাগুলো স্পষ্ট। স্নেহা নীরবে শোনে তা। খুব একটা যে অবাক হয়েছে সে তা নয়, কারণ বিগত কদিন ধরে সে ব্যাপারটা আঁচ করতে পারছিল। আজ যখন ব্যাপারটা খোলাসা হলো তখন সে একটা দীর্ঘশ্বাস ফেলে। অয়নের হাতে থাকা ফুলগুলোর দিকে তাকিয়ে বলে ওঠে, এটা ধুত্রা ফুল, আগাগোড়া বিষাক্ত। এটা নেক্সট টাইম কাউকে প্রেম নিবেদন করতে গিয়ে ফুলের ব্যাপারে সতর্ক থাকবেন। কপালে না হয় শনি নিশ্চিত, মনে থাকবে। স্নেহার কথা শুনে অয়ন চট করে হাত থেকে ফুলগুলো ফেলে দেয়। সম্পূর্ণ মুখটাই তার অনামেষা নেমে এসেছে। এই লজ্জাজনক পরিস্থিতিতে পড়া কি তার নসিবে ছিল? তাও এমন একটা মুহূর্তে? না, হার মানা যাবে না। অয়ন প্রবল আত্মবিশ্বাস নিয়ে কিছুটা গলা ঝেড়ে বলে, ফুল নয়, আমার অনুভূতি জরুরি। যেই যুগে কোনো জিনিসপত্রের গ্যারান্টি নেই, সেখানে আমার অনুভূতির লাইফ টাইম গ্যারান্টি দিচ্ছি আমি। আপনি বাজার থেকে কেনা সবজিতে খাদ পাবেন, কিন্তু আমার ভালোবাসায় পাবেন না। আপনার মনে হয়তো এখন আমাকে নিয়ে তেমন অনুভূতি নেই, কিন্তু 2 দিন সময় নিয়ে ভেবে দেখুন আমাকে নিয়ে, আপনিও আমার প্রেমে পড়ে যাবেন, আমার বিশ্বাস। অয়নের এসব উদ্ভট কথা শুনে স্নেহার মেজাজ খারাপ হয়। সে সেটা চেপে রাখতে পারে না। কিছুটা ঝাঁঝালো স্বরেই উত্তর দেয়, তো
আমি কি করব? আপনার মনে প্রেম আছে দেখে আমার মনেও থাকবে এটা সংবিধানের কত নাম্বার পয়েন্টে লেখা আছে। আপনার মনে মানুষকে বিলানোর মতো মধু আছে। আমি এত মধু নিয়ে ঘুরি না। নিতুন আজ সারাদিন খুব পড়াশোনা করেছে, তাই সন্ধ্যা থেকে আপাতত সে ছুটি পালন করছে। আয়েশ করে সোফায় পা তুলে বসে টিভি দেখছে সে। কোলে রয়েছে নুডলসের বাটি। আম্মু চিংড়ি দিয়ে মজা করে নুডলস ভেজে দিয়েছে। সেটা খেতে খেতে স্ট্রেঞ্জার থিংস নামক নেটফ্লিক্স সিরিজ দেখতে দেখতে নিতুন সময় পার করছিল। এরই মধ্যে কলিং বেলের শব্দ শোনা গেল। নিতুনের কষ্ট করে উঠে গিয়ে দরজা খুলতে হলো না, তার আগেই আম্মু রান্নাঘর থেকে ছুটে যায় দরজা খুলতে। অয়ন বাড়ি ফিরেছে, বেশ ক্লান্ত দেখাচ্ছে ওকে। ঘেমে নিয়ে একাকার অবস্থা। নীলা বেগম বড় ছেলেকে নিয়ে ব্যস্ত হয়ে পড়লেন। দ্রুত রান্নাঘরে ছুটে যায় ছেলের জন্য কিছুটা ঠান্ডা পানি নিয়ে আসতে। অয়ন ততক্ষণে এসে লিভিং রুমের একটা সোফায় গা এলিয়ে দিয়ে বসেছে। চোখে মুখে তার চরম হতাশার ছাপ। নিতুনের চোখ এড়ায় না কিছুই। সে ভাইকে জিজ্ঞেস করে, মারা খেয়ে এসেছ? অয়ন কড়া চোখে ছোট ভাইয়ের দিকে তাকায়, তবে মুখে কিছু বলে না। ততক্ষণে নীলা বেগম পানির গ্লাস হাতে হাজির হয়েছেন। অয়ন মায়ের হাত থেকে গ্লাস নিয়ে ঢকঢক করে পুরো পানি খেয়ে নেয়। নীলা বেগম জিজ্ঞেস করে, কিছু নাস্তা দিই বাবা? অয়ন উত্তর দেয়, তোমার কষ্ট না হলে কিছু খেতে দাও আম্মু, অনেক খিদে পেয়েছে, ক্ষুধায় বুক জ্বলছে। ছেলেটার মুখ দেখে মায়া হয় নীলা বেগমের। তিনি ছুটে যান রান্নাঘরে। সচরাচর অয়ন কখনো নিজ থেকে খাওয়ার কথা মুখে আনে না, একমাত্র তীব্র ক্ষুধা নিয়েই এভাবে আবদার করে। তবে নীলা বেগম এটাও জানেন যে একমাত্র খুব মন খারাপ হলেই অয়নের এরকম ক্ষুধা পায়। ছেলেটার কি নিয়ে মন খারাপ হয়েছে কে জানে। সুযোগ বুঝে কথা বলতে হবে। সোফায় গা এলিয়ে বসে থাকা ভাইকে আরেক দফা দেখে নিয়ে নিতুন জিজ্ঞেস করে, ভাইয়া মিস তোমাকে ঠিক কি রিপ্লাই দিয়েছে? অয়ন শূন্যে তাকিয়ে থেকে একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, আপনার মনে প্রেম আছে দেখে আমার মনেও থাকবে এটা সংবিধানের কত নাম্বার পয়েন্টে লেখা আছে। আপনার মনের মানুষকে বিলানোর মতো মধু আছে। আমি এত মধু নিয়ে ঘুরি না। নিতুন হতাশায় মাথা দুপাশে নাড়ে। খুব একটা অবাক হয়নি সে, এটাই তো হওয়ার ছিল। কিন্তু তার ভাই নিশ্চয়ই খুবই কষ্ট পাচ্ছে। নিতুন ভাইকে সান্ত্বনা দিয়ে বলে, থাক বাদ দাও, স্নেহা মিস গেছে তো কি হয়েছে? আমার কি মিসের অভাব নাকি? শোনো ভাইয়া, স্কুলে আমার একটা ইংরেজি মিস আছে, খুবই সুন্দর তিনি। অয়ন রেগে কটমট করে তাকায়। নিতুনকে চাপা স্বরে ধমকে বলে, স্নেহা যায়নি, উনি সময় নিয়ে দুদিন আমাকে নিয়ে ভাবলেই দেখবি উনিও আমাকে ভালোবেসে ফেলেছে। তুই আপাতত নিজের চিন্তা কর, উনি তোর ভাবি হয়ে আসলে। নিতুন বাংলা সিনেমার দুঃখী চরিত্রের মতো বলে, আরে এ আমি মেনে নিব না। ওনার মতো পাষাণপ্রিয় এই বাসায় এলে আমি বাসা ছেড়ে চলে যাব, না হয় উনি দিনে 50টা করে স্কেল ভাঙবেন আমার পিঠে। অয়নের চেহারা থেকে হতাশা উবে যায়। সে চরম আত্মবিশ্বাস নিয়ে বলে, তাহলে তুই নতুন বাসা খুঁজে নে নিজের জন্য, না হয় পিঠের জন্য একটা বডি শিল্ড কিনে নে, কারণ স্নেহা এই বাসায় বউ হয়ে আসবে অবশ্যই। বাবু ভাইয়ার এই প্রেমে বাবু ভাইয়া কতটা ভুগবে নিতুনের জানা নেই, কিন্তু নিতুন নিজে যে খুব ভুগবে তা সে স্পষ্ট দেখতে পাচ্ছে। তার শান্তির দিন বুঝি শেষ হতে চলল। সামিউলকে লম্বা সময়ের জন্য হাজতে ভরা অয়নের জন্য বাম হাতের খেল ছিল। বিকারগ্রস্ত মূর্খটা এলোমেলো মস্তিষ্ক নিয়ে প্রতিশোধ নিতে এসেছিল বলেই তার বিরুদ্ধে প্রমাণ সংগ্রহ করা খুবই সহজ হয়েছে। তবে অয়ন এখানে কিছুটা অপশক্তিও ব্যবহার করেছে। সামিউলের নামের পাশে আরও বেশ কিছু বাড়িয়ে চার্জ বসিয়েছে। এতটুকু না করলে তার মনের ঝাল একেবারেই মিটছিল না। তাছাড়া এরকম জানোয়ারকে লকআপে বেশি দিন রাখার ব্যবস্থা করা মানে সমাজেরই ঘুরে ফিরে নিরাপত্তার ব্যবস্থা করে দেওয়া। আর কারই বা সাধ্যি আছে পুলিশের লাগানো চার্জকে ভুল প্রমাণ করার? তবে অয়ন এটাও লক্ষ্য করেছে যে মোমেনা বেগম এবং আমিনুল সাহেব কিভাবে নিজেদের অপরাধী ছেলেকে বাঁচানোর জন্য থানার চক্কর কাটছে। কখনো উকিল, কখনো পুলিশ, টাকা পয়সা খাইয়ে হলেও ছেলেকে ছাড়ানোর ব্যাপারে খুব সোচ্চার তারা। কিন্তু অয়ন থাকতে ওনাদের এত চেষ্টা বৃথা যাচ্ছে। অয়নের ধারণা এই দুইজন সকল চেষ্টা শেষে হয়তো স্নেহার নিকটও যাবে কমপ্লেন ফেরত নেওয়ার আবদার নিয়ে।
কিন্তু তারা যদি নির্লজ্জতার এই পর্যায়ে পৌঁছানোর হিম্মত দেখায় তাহলে অয়নও ছেড়ে দেবে না। সামিউলের ওপর দিয়ে এটার হিসাব তুলবে সে। স্নেহার ইদানিং একটু বেশি মেজাজ খারাপ থাকে। ক্যাম্পাসে কিংবা রাস্তাঘাটে চলাফেরার সময় সকলেই তাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে। চেহারার একাংশে ছিলে যাওয়া দাগের কারণেই বোধহয়, কিন্তু স্নেহা বুঝে পায় না এতে এরকম চোখ দিয়ে গেলে খাওয়ার কি আছে। একটা মানুষ ব্যথা পেতেই পারে, সেটার দাগ থাকতেই পারে, সময়ের সঙ্গে সেই দাগ চলে যাবে না হয়, তাই বলে এভাবে তাকিয়ে থাকবে? মানুষের এই স্বভাবটা স্নেহার মোটেও পছন্দ না। তবে ভাগ্য ভালো যে তার স্টুডেন্ট পড়াতে গিয়ে এমন পরিস্থিতির সম্মুখীন হতে হয় না। তারা অ্যাক্সিডেন্টের ঘটনা শুনে আর বেশি খুঁটিয়ে কিছু জানতে চায়নি। এমনকি নিতুনকে পড়াতে গিয়েও এখন অবধি স্নেহাকে অস্বস্তিতে পড়তে হয়নি। অয়ন লোকটা বুদ্ধিমান, বাসায় কখনো স্নেহার মুখোমুখি হয়ে গেলেও তাকে মোটেও বিব্রত বোধ করায় না। আর না তো সেদিনের প্রস্তাবের পর থেকে গায়ে পড়ে স্নেহাকে বিরক্ত করেছে। উল্টো স্নেহা যখন টাকা ফিরিয়ে দেয় তখন চুপচাপ সেটা গ্রহণ করে নিয়েছে। যাক, এই এক মুসিবত থেকে তো বাঁচা গেল। কিন্তু স্নেহা কি জানতো তার জন্য নতুন মুসিবত এসে দাঁড়িয়ে আছে? ক্যাম্পাস থেকে বের হতেই কোথা থেকে মোমেনা বেগম ছুটে এলেন। সঙ্গে রয়েছে সায়না। দেখেই বোঝা যাচ্ছে সায়নাকে স্কুল থেকে নিয়ে সরাসরি এখানে এসেছেন তিনি। স্নেহা দেখেও না দেখার ভান করল। তবে মোমেনা বেগম অনেকটা গায়ে পড়েই স্নেহার সঙ্গে কথা বলতে এলো। খপ করে স্নেহার এক হাতের কোণয় চেপে ধরে বলতে শুরু করে, আমার সঙ্গে থানায় চল, তুই তোকে পেলে টেলে বড় করে দিছিলা, আমার ছেলেরে জেল থেকে বের কর। মোমেনা বেগম স্নেহার হাতের ঠিক সেই জায়গাটাই চেপে ধরেছে, যে জায়গাটা সামিউলের কারণে রিকশার সঙ্গে লেগে কেটে গিয়েছিল। ব্যথাটা এখনও রয়েছে অনেকটা, তবে স্নেহা সেটা প্রকাশ করল না, বরং ঝাড়া মেরে নিজের হাত ছাড়িয়ে নিয়ে মোমেনা বেগমকে সতর্ক করে, একদম আমাকে ডমিনেট করার চেষ্টা করবেন না। চেপে ধরার জন্য হাত আমারও আছে, বলার জন্য মুখও আছে। আমি শুরু করলে কিন্তু মা মা ডেকে পালাতে বাধ্য হবেন। আই ওয়ার্ন ইউ, আমার থেকে দূরে থাকুন। ছেলের জেলে যাওয়ার শোকে মোমেনা বেগমের মাথাটাও বোধ হয় আউলে গিয়েছে, তাই তো তিনি চেঁচিয়ে ওঠে, বান্দির ঝি, এতদিন আমার খেয়ে আমার পরে আমাকে জোর দেখাস? এত তেল হয়ে গেছে তোর শরীরে, অকৃতজ্ঞের বাচ্চা কোথাকার। আশেপাশের মানুষ তামাশা দেখছে ঘাড় ঘুরিয়ে ঘুরিয়ে। অন্যায়ের সামনে স্নেহা মোটেও ভদ্রতা বজিয়ে চলতে পারে না। তার মনে ইচ্ছে জাগে সে যদি এখন এই মহিলাকে এক চড়ে উল্টে দিতে পারত, তাহলে নিশ্চয়ই ওনার এই দুর্গন্ধযুক্ত মুখটা কিছুক্ষণের জন্য বন্ধ হতো। মনে ইচ্ছা জাগলেও সেটা আর করা হয় না, বরং স্নেহা আজে বাজে কথার বিপরীতে চেঁচিয়ে বলে, খবরদার, মা তুলে গালি দেবেন না। আমার মা আর যাই হোক একটা মানুষ জন্ম দিয়ে গিয়েছে। আপনি কি পেটে ধরেছেন? কুলাঙ্গার একটা, গঞ্জুটে, পটেনশিয়াল ক্রিমিনাল। আবার সেই জানোয়ারের বাচ্চার জন্য আমার সাহায্য চান? কত বড় সাহস আপনার! সাহায্য দূরে থাক, ওই জানোয়ারের উপর থুথু মারতে যাব না। মোমেনা বেগম রেগেমেগে স্নেহার উপর চড়াও হতে নেন। ঠিক সেই মুহূর্তেই কোথা থেকে দুজনের মধ্যে অয়ন এসে দাঁড়ায়। মোমেনা বেগমকে উদ্দেশ্য করে বলে, ভিকটিমকে প্রেশারাইজ করার একটা চার্জ বসাবো নাকি আপনার নামে? বলেন। স্নেহা এক মুহূর্ত অয়নকে দেখে নিয়ে তাকায় সায়নার পানে। মেয়েটা ফ্যালফ্যাল করে স্নেহার দিকে তাকিয়ে আছে, চোখ মুখে কিছুটা ভয়ের ভাব। এক্ষুনি বুঝি কেঁদে দিবে। সায়নার সামনে ঝামেলা বাড়ানোর ইচ্ছে হয় না স্নেহার। সে চলে যাওয়ার কথা ভাবে, কিন্তু তার আগেই মোমেনা বেগম একটা জঘন্য কথা বলে বসেন। অয়নের সঙ্গে স্নেহাকে মিলিয়ে খুবই বিশ্রী কিছু কথা বলেন তিনি। স্নেহার কান ঝাঝা করে ওঠে। অয়নও অপ্রস্তুত এবং হতভম্ব হয়ে যায়। উৎসুক জনতা মজা লুটছে, বাঁকা চোখে দেখছে স্নেহাকে। স্নেহার ইচ্ছে করে আখের শরবত তৈরির ওই মেশিনটার ভেতরে মোমেনা বেগমের জিভ রেখে ওনার সকল বিষ বের করতে, কিন্তু মনের ইচ্ছা এরকম হলেও তার প্রতিক্রিয়া হয় ভিন্ন। মোমেনা বেগমের চোখে চোখ রেখে কঠিন স্বরে বলে, সামিউলকে দেখে আমি কখনোই অবাক হই না। ওর এরকম নোংরা হওয়াটাই স্বাভাবিক। আপনার ছেলে হাজার হোক। মোমেনা বেগম আজে বাজে বকতেই থাকে। স্নেহা ওনাকে পাত্তা না দিয়ে সেখান থেকে প্রস্থান করে অয়নও। ওই মহিলার জঘন্য কথায় ওর মনে হচ্ছিল
যে কোনো সময় ওর কান দিয়ে রক্তক্ষরণ হবে। ওই মহিলার লজ্জা না থাকুক, অয়নের তো আছে। সেই ঘটনার প্রায় মাসখানেক পেরিয়েছে। অন্যান্য দিনের তুলনায় আজ সাভার মডেল থানার ভেতরটা বেশ ফাঁকা। দুপুরের এই অলস সময়টায় খুব একটা ভিড় নেই বললেই চলে। ঠিক সেই সময় থানায় প্রবেশ করতে দেখা গেল একটা পরিচিত মুখকে, ওসি মনিরুল সাহেব। তখন একজন অফিসারের সঙ্গে জরুরি আলাপ করতে করতে বের হতে নিচ্ছিলেন, কিন্তু প্রবেশদ্বারে স্নেহাকে দেখতেই তিনি এক মুহূর্তের জন্য থেমে যায়। মনে করার ভান করে বলে, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।